নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ, দপ্তর পেলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। শুধু মন্ত্রণালয় নয়, পুরো দেশের পরিস্থিতি চ্যালেঞ্জিং, ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের শাস্তির ঘোষণা উপদেষ্টার। আন্দোলনে গুলির হুকুমদাতাদের শাস্তির আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার, আইন মেনে রাজনীতি করার আহ্বান। 17 আগস্ট থেকে চালু হবে মেট্রো রেল, বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন, বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। এবং দ্রব্যমূল্য সন্তোষজনক পর্যায়ে আনতে সরকারি 13 দপ্তরকে আলটিমেটাম শিক্ষার্থীদের, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে বৈঠক। আমন্ত্রণ সংবাদটাতে দেখছিলেন একেএস টিম-টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। পরে তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। প্রধান বিচারপতি সহ 2 উপদেষ্টার শপথ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেন সরকারের উপদেষ্টা সহ হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে প্রথমে শপথ নেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে শপথ বইয়ে সই করেন প্রধান বিচারপতি। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন এই 2 উপদেষ্টা। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা, আর বিধান রঞ্জন রায়কে দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গেল 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 উপদেষ্টা। দেশের বাইরে থাকায় এখনও শপথ নিতে পারেননি মুক্তিযোদ্ধা ফারুক ইয়াজম। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে স্বাগত জানিয়েছেন আইনজীবী, সাংবাদিক ও আদালতের কর্মকর্তারা। এ সময় গণজাগরণের জন্য সবাইকে অভিনন্দন জানান তিনি। এদিকে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগও ঢেলে সাজানোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে আগামীকাল থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের বিচার কাজ। সাবিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ার পর সুপ্রিম কোর্টে আসেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা আইনজীবী, সাংবাদিক সহ আদালতের কর্মকর্তারা নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান। পাল্টা অভিবাদন জানান প্রধান বিচারপতিও, বলেন সবাইকে গণজাগরণের অভিনন্দন। এদিন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় সংস্কার করতে হবে। অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে কর্মকর্তাদের। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। অতীতে যার যে রাজনৈতিক পরিচয় থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথ পালন করতে পারবেন তাদের দিয়ে বিচার বিভাগ পরিচালিত হবে বলেও জানান তিনি। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। ইতিমধ্যে কিছুটা সংকট কেটেছে মনে হয়, এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টকে, মানুষের আস্থার জায়গাকে অতি দ্রুত চালু করার জন্য। সরকার দ্রুত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে। শিগগিরই বিচারিক কার্যক্রম শুরুর আশাও জানান অ্যাটর্নি জেনারেল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ আদেশ দেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় গত 12 জুন
ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সর্বশেষ রোববার ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত। কর্তৃত্ববাদী শাসনের জায়গা আর দেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন যে ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা এসেছে তা মূল্যায়ন করে জনগণকে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। প্রথমে গুম, তারপর নিজেকে ভারতে আবিষ্কার, এরপর 9 বছরের নির্বাসিত জীবন, রাজনৈতিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে শেষ পর্যন্ত দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 2টায় দেশের মাটিতে পা রাখবেন এমন খবরে নির্ধারিত সময়ের আগেই হাজারো নেতাকর্মী ভিড় জমান বিমানবন্দরে। তাদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। সালাউদ্দিন আহমেদের প্রত্যাবর্তনের খবরে বিমানবন্দরে তাকে বরণ করতে ছুটে আসেন বিএনপি নেতারা। বলেন কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসন আর চায় না দেশের মানুষ। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উনি অনেকদিন পর বাংলাদেশ আসার সুযোগ পেয়েছেন প্রিয় জন্মভূমিতে। নতুন প্রজন্মের যে পালস, রাজনীতির যে পালস উনি সেই ধারণ করে এই বিএনপিকে গড়ে তোলার জন্য নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করি। আল্লাহর অশেষ মেহেরবানিতে থেকে হায়াতে বেঁচে আছেন। আমরা চাই এর সময় গুম খুন সব কিছুর প্রপার বিচার হোক। এই খুনি হাসিনা যেভাবে পতন হয়েছে এরকম পতন পৃথিবীর আর কারোর হয় নাই, এবং তার শাস্তি সে পেয়েছে, এবং জনগণের শাস্তি কিন্তু এখনো সে পায়নি, আল্লাহ প্রদত্ত শাস্তি পেয়েছে। গুম খুনের রাজনীতির দিন শেষ বলেও দাবি করেন তারা। আগামী দিনের বাংলাদেশ আবু সাইদ, মীর মুগ্ধের, শহীদদের রক্তের বাংলাদেশ। এখানে আমরা অনিয়ম অত্যাচার আমরা আর দেখতে চাই না। আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, মানুষ মুক্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে। মানুষ চায় নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে, যাতে এইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো সংঘাত চলবে না। বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। দোয়া মোনাজাত শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি, শৃঙ্খলা ফিরিয়ে আনি, সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি। বলেন দেশের মাটিতে কর্তৃত্ববাদের কোনো স্থান হবে না। যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। 2015 সালের 10 মার্চ উত্তরা এলাকা থেকে গুম হন সালাউদ্দিন আহমেদ। এর 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান মেলে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, মানুষ যেন ভারতকে বাংলাদেশের বন্ধু ভাবে সেদিকে দিল্লি ও ঢাকাকে সহযোগিতা করবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, সোমবার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রসঙ্গ এসেছে। এগেইন আমি যদি এখন বলি যে না এরকম কিছু হয় নাই, এটা ক্রেডিবিলিটি পাবে না বা আপনারাও আমাকে বিশ্বাস করবেন না। বিষয়টা হলো যে ঘটনা ঘটেছে, আমরা জানি কিছু ভায়োলেন্স ঘটেছে। এখন এটার দুটো কারণ থাকতে পারে। যেমন একজন বলছিলেন যে ঠিক আছে অমুক জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের ঘরে আক্রমণ হয়েছে, পাশে তো মুসলমানদের ঘরে আক্রমণ হয়েছে। কারণ সেটা আসলে ধর্মীয় কারণে না, রাজনৈতিক কারণে। এর মানে এই না যে রাজনৈতিক কারণে কোনো সংঘাত বা এই ধরনের এই যে কারো বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে কোনো অবস্থাতেই না।
শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, একটা চিঠি পাঠিয়ে দেবো। শপথের পর প্রথম অফিস করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই সময় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স জানান তারা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ছাত্র হত্যার সংশ্লিষ্টতার কারণে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। আর আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, দেশের সৃষ্ট চ্যালেঞ্জ উত্তরণে কাজ করবেন তারা। ফখরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবসে রোববার সচিবালয়ে একে একে আসেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এই সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টাদের। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চলছে। দেশের ক্রীড়া খাতে শৃঙ্খলা ফেরাতে ঢেলে সাজাতে চান এই উপদেষ্টা। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর না থাকলেও ব্যাহত হবে না ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। আমি বলি যে গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নর থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে না। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। প্রথম দিন নিজ দপ্তরে যোগ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ আর করতে দেওয়া হবে না। আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল, এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা AFM হাসান আরিফ জানান, দেশের চ্যালেঞ্জিং পরিস্থিতির উত্তরণে কাজ করবেন তারা। ফ্রিডলি শুধু মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি, এখন সেটা বুঝতে হবে, বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে। কৃষি ও প্রাণী সম্পদ খাতে নারী ও দরিদ্রদের জন্য কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার। প্রথম কাজ হলো যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট করব, যাব এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব। তো সেজন্য অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে, কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। আর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেশের সংস্কারের জন্য কাজ করতে সবার সহযোগিতা চান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের যে বড় জায়গাটা আছে সেই জায়গাটাই আমি মাথায় রাখবো, সেই পলিসিটাই আমি মাথায় রাখবো, রেখে আমি আমাদের মন্ত্রণালয়কে চেষ্টা করব বোঝার এবং চেষ্টা করব শুধরবার এবং পরিবর্তন করার। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার করেছে বিগত সরকার, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে না ফিরলে শূন্য পদে নতুন নিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি গুলির হুকুমদাতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। এ সময় সবাইকে আইন মেনে রাজনীতি করার আহ্বানও জানান উপদেষ্টা। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরে তাদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। আন্দোলনে 42 জন পুলিশ সদস্য নিহত এবং অসংখ্য আহত হয়। এ পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। এ সময় আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, দেশের রাজনৈতিক দলগুলোকে চাটুকার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে সড়কের শৃঙ্খলায় কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। পরে হাসপাতাল থেকে সচিবালয়ে নিজ দপ্তরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়ে তিনি জানান, কেউ না ফিরলে নতুন নিয়োগ দেয়া হবে। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দখল চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে 3 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারা দেশে কাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন চলবে মালবাহী ট্রেন। মঙ্গলবার থেকে চলবে স্বল্প দূরত্বের মেল, লোকাল ও কমিউটার ট্রেন। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে চলবে সব ধরনের আন্তনগর ট্রেন। অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হবে সোমবার বিকেল 5টা থেকে। কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী ঢাকা মেট্রো রেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে জটনি মেট্রো রেল চলাচল শুরু হবে। তার আগে মেট্রো রেলের ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। জটনি মেট্রো রেল চলাচলের সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে, তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিন উল্লাহ নুরি মেট্রো রেল চলাচলের বিষয়টি তুলে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে। মেট্রো রেল পুনরায় চালুর প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা করেছেন। আগামীকাল সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। দেখছেন সংবাদ রাত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের 13 দপ্তরকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৈঠকে এই আলটিমেটাম দেয় তারা। এ সময় বাজার ব্যবস্থাপনার অনিয়ম, দুর্নীতির তথ্য শিক্ষার্থীদের হাতে তুলে দেন মহাপরিচালক। বিস্তারিত এমিয়াজিমের রিপোর্টে। শেখ হাসিনা সরকারকে বিদায় করার পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নিত্যপণ্যের বাজার তদারকিতে নেমেছে শিক্ষার্থীরা। এ আগ্রহকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুরুতেই সিন্ডিকেট, অনিয়ম আর দুর্নীতির কথা তুলে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। শিক্ষার্থীদের এদিকে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় বাজার ঘুরে মূল্যস্ফীতি নিয়ে গেল কদিনের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। মাঠ পর্যায় থেকে কৃষি পণ্য আমরা কৃষকের কাছ থেকে নিয়ে মিডলম্যান হিসেবে কাজ করতে পারি কিনা অনলাইনে। আমরা এই দপ্তরেই জানতে চাই, আপনাদের মাধ্যমে তথ্য চাই, কারা এই নৈরাজ্যটি কায়েম করেছে। তাদেরকে এখন বিদায় দেওয়ার সময় এসেছে। কৃষকের কাছ থেকে কত টাকা দিয়ে কিনছে কোনো রসিদ নাই,
বাজারে ঢাকায় আনে 20 টাকা দিয়ে কিনে এনে বলে যে আমরা 40 টাকা দিয়ে কিনে এনেছি, তোমরা আমাদেরকে 45 টাকা দাও। সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, এক সপ্তাহের মধ্যে বাজারে নিত্যপণ্য সন্তোষজনক দামে না পাওয়া গেলে সরে যেতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট 13 দপ্তরের কর্তাদের। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। বিগত দিনে ভোক্তা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন শিক্ষার্থীদের হাতে দিয়ে মহাপরিচালক বলেন, সমস্যা চিহ্নিত করা, এখন শুধু সমাধানে এগিয়ে আসতে হবে। তোমরা ওখানে ওগুলো পড়লেই বুঝতে পারবে যে কোন জায়গায় সমস্যা। সমস্যা কিন্তু চিহ্নিত, এখন সেই চিহ্নিত সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের আরেকটি প্ল্যাটফর্ম আছে কি, ই-কমার্স প্ল্যাটফর্ম। এখনো দেখবা যে ফেসবুকে ফেক জিনিসগুলো করছে। তোমরা আইটিতে দক্ষ, তোমরা সেইগুলো চিহ্নিত করো, তারাই ফেকগুলো করছে। সারা দেশে শিক্ষার্থীদের সমন্বয়ে ভোক্তা অধিদপ্তর কাজ করবে বলেও জানান মহাপরিচালক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।